Hello, dear students. Welcome to today's class. I hope you are fine by the grace of Almighty Allah. I am Muhammad Aminur Rahman Jian, lecturer in English at Darkyapal Mohila College, Srimangal. And today I am here with you. Today our topic of discussion is basic grammar. That is, today we'll get introduced to some basic grammatical items. And I hope you will stay connected until the end of the class. Okay. So for your better understanding, I would like to use Bengali besides English. Okay, so let's start. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা এই স্লাইডে প্রথমেই দেখতে পাচ্ছি সেন্টেন্স. So I think you have a clear idea about sentence. Definition of sentence. অর্থাৎ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? Sentence is a group of words that expresses statement, command, question or exclamation. অর্থাৎ বাক্য হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যেগুলো কোনো একটা বর্ণনা বা স্টেটমেন্ট, কমান্ড বা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি, কোয়েশ্চেন বা প্রশ্ন এবং এক্সক্লামেশন বা বিস্ময় প্রকাশ করে। অর্থাৎ কতগুলো শব্দ পাশাপাশি বসে যে কোনো ধরনের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে সেটাই হচ্ছে সেন্টেন্স। তো বেসিক গ্রামারগুলো সম্পর্কে আলোচনা করব আমরা আজকে এই জন্যই, কারণ বেসিক গ্রামার সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে তোমরা অন্য গ্রামারগুলো ঠিকমতো করতে পারবে না। কিছু বেসিক আইটেম আছে যেগুলোর সাথে আমাদের পরিচিত হওয়া প্রয়োজন। এর মধ্যে প্রথমেই হচ্ছে বাক্য। বাক্য বিষয়টা কি? কতগুলো শব্দ পাশাপাশি বসে একটা মনের ভাব কমপ্লিটলি প্রকাশ করলে, সম্পূর্ণরূপে প্রকাশ করলে সেটাকে সেন্টেন্স বলতে পারি। A sentence consists of one or more clauses. একটা বাক্য এক বা একাধিক ক্লজ মানে বাক্যাংশ নিয়ে গঠিত হতে পারে। সাবজেক্ট ভার্ব যুক্ত বাক্যের অংশগুলোকে ক্লজ বলা হয়। And usually has at least one subject and verb. এবং ইউজুয়ালি বা সাধারণত একটা সাবজেক্ট এবং ভার্ব থাকতেই হবে বাক্যের মধ্যে। So what are the parts of a sentence? Let's know. বাক্যের পার্ট বা অংশগুলো কি কি? সাবজেক্ট প্রথম অংশ, কর্তা, আর দ্বিতীয় অংশে রয়েছে অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন বা বাকি অংশ। তো এই জন্য বাক্যের অংশ বলা হয় দুইটা, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। তো প্রেডিকেট অংশের মধ্যে আমরা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট এগুলো পাবো, আর প্রথমটা হচ্ছে সাবজেক্ট। তো যেহেতু সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, তাই সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক এটা কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো ওই অংশে আমরা পরে যাচ্ছি। আপাতত আমরা দেখে নেই বাক্যের অংশগুলোর মধ্যে কি কি রয়েছে, একটা বাক্যের মধ্যে কোন কোন উপাদান থাকে। ওকে, তো তার পূর্বে আমরা আরো কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করে নিচ্ছি, যেগুলো আমরা গ্রামারের বিভিন্ন অংশে এই শব্দগুলোর ব্যবহার পাবো। যদি আমরা না জানি তাহলে বারবার কনফিউজড হয়ে যাবা তোমরা, যেগুলো আসলে কি। সাম ইম্পর্টেন্ট টার্মস। ওয়ার্ড। ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? শব্দ। কিভাবে গঠিত হয়? ওয়ান অর মোর লেটার্স এক্সপ্রেসিং আ মিনিং। এক বা একাধিক লেটার বা বর্ণ এবিসিডি এগুলো নিয়ে যদি একটা অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে ওয়ার্ড বা শব্দ। একটা লেটার নিয়ে হতে পারে, যেমন এ বা আমরা আ বলি, অর্থ হচ্ছে একটি। আই একা থাকলে অর্থ হয় আমি, তাহলে একটা লেটারও কিন্তু একটা ওয়ার্ড হতে পারে। এছাড়া কয়েকটা লেটার মিলে একটা ওয়ার্ড হয়। ফ্রেজ। ফ্রেজ অর্থ হচ্ছে শব্দ সমষ্টি। টু অর মোর ওয়ার্ডস এক্সপ্রেসিং আ সেন্স অর মিনিং। দুই বা তার অধিক শব্দ মিলে যদি একটা অর্থ প্রকাশ করে সেটাকে ফ্রেজ বলা হয়। A phrase doesn't contain subject plus main finite verb বা মেইন ভার্ব। ফ্রেজে কখনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। যেমন এ ম্যান অফ লেটার্স, বিদ্বান ব্যক্তি, এটা একটা ফ্রেজ। বেগার ডেসক্রিপশন, বর্ণনাতীত বা বর্ণনা করার মতো নয়, এটা একটা ফ্রেজ। তারপর রয়েছে ক্লজ। ক্লজ অর্থ হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশকে ক্লজ বলা হয়। তো অনেকেই ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, লক্ষ্য করো। A part of sentence consisting of one subject and one finite verb.
একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব বা মূল ভার্ব যুক্ত বাক্যের যে কোনো অংশকে ক্লজ বলা হয়। যেমন তোমাকে যদি বলা হয় ইফ ইউ কাম আই শ্যাল গো, তাহলে ইফ ইউ কাম একটা ক্লজ সাবজেক্ট ভার্ব আছে এবং আই শ্যাল গো আরেকটা ক্লজ সাবজেক্ট ভার্ব আছে, একই বাক্যের দুইটা ক্লজ, আরো বেশি ক্লজ থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজ কি। ওয়ার্ড হচ্ছে একটা শব্দ, ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ যেটা একটা বিশেষ অর্থ প্রকাশ করবে, ক্লজ হচ্ছে সাবজেক্ট ভার্ব যুক্ত বাক্যের একটা অংশ। ওকে, এখন আমরা বাক্যের মূল উপাদানগুলোতে যাচ্ছি। আমরা সবাই কম বেশি জানি যে বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়। বাক্যের প্রত্যেকটা অংশ হচ্ছে পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ এর ডেফিনিশন কি? Words in the sentences divided into different classes according to their functions are called parts of speech. বাক্যের শব্দগুলো তাদের ফাংশন বা কাজ অনুসারে বিভিন্ন ক্লাস বা শ্রেণীতে বিভক্ত হয় এবং সেগুলোকেই বলা হয় পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ কয় প্রকার? দ্য পার্টস অফ স্পিচ আর 18 নাম্বার, সংখ্যায় 8টি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন আমরা এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই, কারণ প্রায় প্রত্যেকটা গ্রামার আইটেম করতে গেলে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন আর্টিকেল করতে গেলে নাউন সম্পর্কে জানতে হবে, অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে হবে। প্রোনাউন রেফারেন্স একটা প্রশ্ন তোমাদের আছে 5 মার্কের, তো সেটার জন্য প্রোনাউন সম্পর্কে জানতে হবে। রাইট ইউজ অফ ভার্বের জন্য আমাদের ভার্ব সম্পর্কে জানতে হবে। মডিফায়ার একটা প্রশ্ন আছে যার জন্য প্রায় ম্যাক্সিমাম পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে, অ্যাডভার্ব সম্পর্কেও জানতে হবে। ফিলিং ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনে একটা 5 মার্কের প্রশ্ন আছে যার জন্য প্রিপোজিশন সম্পর্কে জানতে হবে। কানেক্টর, সেন্টেন্স কানেক্টরে কনজাংশন সম্পর্কে জানতে হবে। তারপরে আমাদের পাংচুয়েশনে ইন্টারজেকশন সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা এই নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত 8টা পার্টস অফ স্পিচ সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নেই। ওকে, প্রথমে রয়েছে নাউন। ডেফিনিশন বা সংজ্ঞা, অর্থাৎ নাউন কাকে বলা হয়? আ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে নামবাচক শব্দ, অর্থাৎ যে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ। According to characteristics, বৈশিষ্ট্য অনুসারে nouns are divided into 5 types. নাউনকে 5টা ভাগে বিভক্ত করা যায়। প্রপার নাউন, বিশেষ করে ব্যক্তি আর স্থানের নাম, তাছাড়াও যে কোনো কিছুর নিজস্ব ব্যক্তিগত নামকেই প্রপার নাউন বলা হয়। যেমন এখানে আছে সুশান্ত, আনুষ্কা, জিহান, শ্রীমঙ্গল এটসেট্রা। তো এগুলো প্রত্যেকের নিজস্ব নাম আছে, ব্যক্তির নাম আছে, স্থানের নাম আছে, এগুলো প্রপার নাউন। এমনকি তুমি একটা প্রতিষ্ঠানের নাম বা একটা প্রাণীরও যদি স্নেহ করে নাম রাখো, সেটাও কিন্তু প্রপার নাউনের মধ্যে পড়ে। নেক্সট টু দ্যাট, নাম্বার 2, কমন নাউন। কমন নাউন হচ্ছে শ্রেণীবাচক নাম, অর্থাৎ ব্যক্তিগত নাম হয় শ্রেণী বা ক্লাসের নামকে কমন নাউন বলা হয়। যেমন বয়, প্রত্যেক ছেলের আলাদা আলাদা নাম আছে কিন্তু শ্রেণীবাচক বা লিঙ্গ ভিত্তিক নাম হচ্ছে বয়। মেয়েদেরকে বলা হয় গার্ল। এমেন, মেন, পুরুষদেরকে বলা হয় WOMN, ওমেন। নারীদেরকে বলা হয়, প্লুরাল হলে আবার ই হবে, মেন ওমেনের এর জায়গায়। শিপ, প্রাণীর নাম সবগুলাই, ভেড়া, সবগুলাই কিন্তু কমন নাউন। বি, পতঙ্গের নাম, মৌমাছি, কমন নাউন। ফ্লাওয়ার, ফুল, কমন নাউন। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য অর্থাৎ একটা দল বা গ্রুপের নাম যখন বলা হবে তখন সেটা কালেকটিভ নাউন। যেমন ক্লাস, ক্লাসরুমে বসা ছাত্রছাত্রীদের নিয়ে একত্রে বলা হয় ক্লাস। ব্যাচ, এই যে তোমাদের একটা গ্রুপ আছে, ব্যাচ আছে, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। কমিটি, কোন একটা বিশেষ উদ্দেশ্যে গঠিত কয়েক সদস্যের দলকে আমরা কমিটি বলি। ফ্লক, যে কোনো প্রাণীর দল। জুরি, বিচারকদের বোর্ড, যখন একটা মামলার রায় একজন বিচারক দিতে পারেন না তখন কয়েকজন বিচারক নিয়ে একটা বোর্ড গঠন করে যেটাকে জুরি বোর্ড বলা হয়। তাহলে একই উদ্দেশ্যে গঠিত বা একই কর্ম সম্পাদনের জন্য গঠিত দলগুলোকে, একক দলগুলোকে কালেকটিভ নাউন বলা হয়, দলের নাম। নাম্বার 4, ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য, অর্থাৎ সকল জড় বস্তুর নাম, বুক, পেন, পেপার, চকোলেট, আইসক্রিম এটসেট্রা, সবগুলাই ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, নাম্বার 5। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যার বাস্তব অস্তিত্ব নেই, আমরা শুধু অনুভব করতে পারি কিন্তু ধরতে পারি না, ওজন দিতে পারি না, গণনা করতে পারি না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ, ভালোবাসা একটা অনুভূতির নাম। বিউটি, সৌন্দর্য একটা অবস্থার নাম।
কাইন্ডনেস দয়া একটা গুণের নাম, অনেস্টি সততা একটা গুণের নাম, সিম্প্যাথি সহানুভূতি একটা অনুভূতির নাম বা বৈশিষ্ট্যের নাম। এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা আশা করি বৈশিষ্ট্য অনুসারে 5 ধরনের নাউন চিনতে পারলাম। এখন আমরা আরেকটা ক্লাসিফিকেশন দেখি নাউনের। সংখ্যা এবং পরিমাণের উপর ভিত্তি করে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন। ইন ব্রড সেন্স, বৃহদার্থে নাউনস আর ক্যাটাগরাইজড ইনটু 2 মেজর টাইপস। আমরা যে নাউনগুলো দেখে আসলাম এগুলো সবটাকেই দুইটা প্রধান ভাগে ভাগ করা যায়। কাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, যেমন ম্যান, পেন, বুক, খেট এটসেট্রা। তো এগুলো সবই কাউন্টেবল নাউন, কারণ গণনা করা যায়। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায় না, অথবা গণনা করা গেলেও আমরা সুবিধার জন্য ওজন দেই, সেগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। যেমন ওয়াটার, অনেস্টি, ম্যাটেরিয়াল নাউন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো গণনা করা যায় না, আনকাউন্টেবল। আবার রাইস গণনা করা গেলেও আমরা সুবিধার জন্য ওজন দেই, সেটা আনকাউন্টেবলের মধ্যে পড়ে। মানি আনকাউন্টেবল নাউন, আমরা টাকা গণনা করতে পারি না, টাকার একক গণনা করি। যদি টাকা গণনা করতে পারতাম তাহলে এই 2 টাকার নোট 5 টাকা, 10 টাকা, 1000 টাকা, 500 টাকা আলাদা হতো না, সব একই হতো। তো মানিটাও কিন্তু আনকাউন্টেবলের মধ্যে পড়ে। ওকে, নাও হোয়াট অ্যাবাউট প্রোনাউন? প্রোনাউন কি? Definition: a word used instead of a noun or noun equivalent is called a pronoun. নাউন বা নাউনের ইকুইভ্যালেন্ট মানে সমজাতীয় শব্দের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় সেটাই প্রোনাউন। অর্থাৎ a pronoun can replace a noun. তুমি একটা ছেলের নাম না বলে হি বললা, মেয়ের নাম না বললে she ব্যবহার করলা, এটা হচ্ছে প্রোনাউন। এক্সাম্পল: I, we, you, he, she, they, it। এগুলো হচ্ছে সাধারণত ব্যক্তির নামের পরিবর্তে বা ইট বস্তু বা প্রাণীর নামের পরিবর্তে ব্যবহার হয়। তারপরে মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, দিস, দিজ, দ্যাট, দোজ, এগুলা কিন্তু প্রোনাউন। আমরা প্রোনাউন রেফারেন্স যখন পড়বো, ক্লাসিফিকেশন করব, এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো প্রোনাউনের কাজ হচ্ছে নাউনের রিপিটিশন বা পুনরাবৃত্তিকে পরিহার করা, অর্থাৎ একটা নাউন বারবার ব্যবহার না করার জন্য তার পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি। কারণ বারবার নাউন ব্যবহার করলে বর্ণনার মধ্যে একটা মনোটনি বা একঘেয়েমি বা বিরক্তি চলে আসে, এই জন্য প্রোনাউন দেয়া হয়। তারপরে রয়েছে অ্যাডজেক্টিভ, ডেফিনিশন বা সংজ্ঞা। The word which expresses quality, quantity, condition, nature, etc. of a noun or pronoun is called an adjective. অর্থাৎ যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ধরন, প্রকৃতি বর্ণনা করে সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ একটা নাউন কেমন, কোন ধরনের, কি রকম, কতটুকু, কয়টি, এইরকম বর্ণনা করলেই হচ্ছে সেই শব্দটা অ্যাডজেক্টিভ। এক্সাম্পল: বাংলাদেশি, যে কোনো প্রপার নাউন থেকে যদি কোনো অ্যাডজেক্টিভ তৈরি হয় সেটাকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশি, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, চায়না থেকে চাইনিজ, জাপান থেকে জাপানিজ ইত্যাদি। তারপরে ধরন বা প্রকৃতি বোঝায় যেগুলো, সেগুলো অ্যাডজেক্টিভ: রিচ, পুয়ার, গুড, ব্যাড, এই যে ভালো মন্দ, ধনী গরিব। সাম, পরিমাণ বুঝালে অ্যাডজেক্টিভ: কিছু, হিউজ, বিশাল। আকার আকৃতি বুঝালে মাছ, যথেষ্ট। তো এই ধরন, প্রকৃতি, আকার, আকৃতি, এগুলো প্রকাশক শব্দগুলা সব হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে রয়েছে ভার্ব। ডেফিনিশন: a verb is a word that denotes being, having or doing something. অর্থাৎ ভার্ব হচ্ছে সেই শব্দ যার দ্বারা বোঝায় কোনো কিছু হওয়া, থাকা অথবা করা। করা, হওয়া, থাকা ইত্যাদি প্রকাশক শব্দ সবই হচ্ছে ভার্ব। সো ভার্ব ইজ কল্ড অ্যান অ্যাকশন ওয়ার্ড। ভার্বকে বলা হয় অ্যাকশন ওয়ার্ড, মানে যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়, কিছু করা, হওয়া, ঘটা বুঝালেই ভার্ব। যেমন মনে করো আমরা বললাম ডু, করা, গো, যাওয়া, ইট, খাওয়া, প্রত্যেকটা দ্বারাই কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে। হ্যাভ, আছে বা থাকা, তারপরে বি, হওয়া, এগুলা সবই হচ্ছে ভার্ব। এবং ভার্বের ক্লাসিফিকেশন জানতে হবে, শ্রেণী বিভাগ জানতে হবে। So let's know about the classification of verb. Verbs are classified as follows. নিম্নরূপে ভার্বকে শ্রেণীভুক্ত করা হয়। যেমন প্রথমে দেখো, ভার্ব প্রধানত দুই প্রকার: ফাইনাইট ভার্ব এন্ড নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব গুলাকে আমরা সহজ কথায় মূল ভার্ব বলে থাকি। তো দেখা যাক ফাইনাইট ভার্ব কয় ধরনের।
ফাইনাইট ভার্ব আবার দুই ধরনের, প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে সহায়ক ভার্ব। আমরা এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড এগুলো জানি, তো ওইদিকে পরে আলোচনা যাচ্ছি। প্রথমে দেখি আমরা প্রিন্সিপাল ভার্ব কোনগুলো। প্রিন্সিপাল ভার্বের মধ্যে দুইটা প্রকার আছে, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বগুলা অবজেক্ট ছাড়া অর্থ সম্পূর্ণ করতে পারে না তাদেরকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়, আর যাদের অবজেক্ট ছাড়াই অর্থ সম্পূর্ণ হয় তাদেরকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তো এই যে আমরা বলি রাইট, ইট, গো, রান, ওয়াক, এই সবগুলাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যেগুলা বাক্যের প্রধান ভার্ব বা মূল ভার্ব নামে পরিচিত। আর অক্সিলিয়ারি ভার্বগুলা সাধারণত প্রিন্সিপাল ভার্বকে বাক্য গঠনে সহায়তা করে। মাঝে মধ্যে এরাও বাক্যের মূল ভার্ব হিসেবে ব্যবহার হয় মূল ভার্ব অ্যাবসেন্ট থাকলে। তো অক্সিলিয়ারি ভার্বের দিকে আমরা পরে যাচ্ছি। যেমন ট্রানজিটিভ ভার্বের একটা উদাহরণ হতে পারে গো। তুমি যখন বলবা আই এম গোয়িং, আমি যাচ্ছি, তাহলে প্রশ্ন থেকে যাবে কোথায় যাচ্ছ, হতে পারে টু কলেজ। তো টু কলেজ না বললে অর্থ পূর্ণ হবে না, তো এটা একটা ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট প্রয়োজন হয়। আর ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়াই অর্থ সম্পূর্ণ করতে পারে। যেমন আমি বললাম আই এম ওয়াকিং, আমি হাঁটছি, তাহলে আর অবজেক্ট লাগে না ওয়াকিং এর। সো ওয়াকিং হচ্ছে একটা, বা ওয়াক হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তারপরে আমরা পাচ্ছি ভার্বের আরেকটা সেকশন নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের আবার যেগুলো টেন্স অনুসারে ব্যবহার হয় না, বাক্যের প্রধান ভার্ব বা মূল ভার্ব নয়, তাদেরকে আমরা নন ফাইনাইট ভার্ব বলে থাকি। নন ফাইনাইট ভার্বের তিনটা ক্লাসিফিকেশন রয়েছে প্রধানত, জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। তো জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যখন কোনো কাজের নাম বুঝাবে। এটা নাউন হিসেবে ব্যবহার হয় বাক্যে, সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, নাউনের কাজ করে, অর্থাৎ কাজ করা না বুঝে কাজের নাম বুঝায়। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, উদ্দেশ্য বর্ণনা করতে ব্যবহার হয়। কোনো সাবজেক্ট কেন কোনো কাজ করছে সেটা প্রকাশ করে, যেমন আই হ্যাভ কাম হেয়ার টু মিট ইউ, তাহলে টু মিটটা হচ্ছে উদ্দেশ্য বোঝাচ্ছে, কেন আসছি, দেখা করতে, তো এটা একটা ইনফিনিটিভ। আর পার্টিসিপল আবার তিন ধরনের রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ও জিরান্ডের মতো ভার্ব প্লাস আইএনজি, তবে জিরান্ড দ্বারা কাজের নাম বুঝায় এবং প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা চলমান কাজের বর্ণনা বুঝায়। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পিপি ফর্ম, ডান, গান, রিটেন ইত্যাদি। ভার্বের লিস্টে আমরা তিন ধরনের ফর্ম পাই না ভার্বের, তৃতীয় ফর্মটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পিপি ফর্ম, হ্যাভিং ডান, হ্যাভিং গান, হ্যাভিং রিটেন ইত্যাদি। তো আমরা রাইট ইউজ অফ ভার্ব করবার সময় এই সব ধরনের ভার্বের বিভিন্ন ব্যবহার পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট এবং নন ফাইনাইট। ফাইনাইট ভার্বগুলা আবার দুই ভাগে বিভক্ত, প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এরা টেন্সের নিয়মে ব্যবহার হয়। আর নন ফাইনাইট ভার্বগুলা টেন্সের নিয়ম ছাড়া তাদের নিজস্ব নিয়মে ব্যবহার হয়, এটা আমরা রাইট ইউজ অফ ভার্বে গেলেই পেয়ে যাব। ঠিক আছে, তারপরে অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখে নিই, বলছিলাম পরে বলবো। অক্সিলারি ভার্ব প্রধানত চার ধরনের। টু বি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আমরা সবাই জানি। টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, সাধারণত অক্সিলারি ভার্ব ছাড়া বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে ব্যবহার হয়। টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং মডালস বা মডাল অক্সিলারি ভার্ব অনেকগুলো আছে, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, দেয়ার, হ্যাভ টু, অট টু, ইউজ টু, গোয়িং টু, আরো আছে। তো ওগুলোর ব্যবহার আমরা রাইট ইউজ অফ ভার্বের সময় দেখবো। আপাতত আমরা এখান থেকে কি শিখলাম, অক্সিলারি ভার্ব চার ধরনের, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব। নাও হোয়াট অ্যাবাউট অ্যাডভার্ব? অ্যাডভার্ব কি? ডেফিনিশন: an adverb is a word which modifies the meaning of a verb, an adjective or another adverb. তো অ্যাডভার্ব হচ্ছে সেই শব্দ যেটি কোনো ভার্ব অথবা কোনো অ্যাডজেক্টিভ অথবা তার মতো আরেকটা অ্যাডভার্বের অর্থকে মডিফাই বা বিশেষভাবে ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করে। অর্থাৎ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আরেকটা অ্যাডভার্বের ধরন, প্রকৃতি বর্ণনা করে যে শব্দগুলো, সেগুলোই হচ্ছে অ্যাডভার্ব। যেমন এক্সাম্পল আছে নাইসলি, সুন্দরভাবে, স্লোলি, ধীরে ধীরে, কুইকলি, দ্রুত, ভেরি, খুব বেশি ইত্যাদি। তুমি যখন বলবা যে শি ইজ ওয়াকিং নাইসলি, স্লোলি, সে হাঁটছে ধীরে ধীরে, তখন স্লোলি শব্দটা ওয়াকিং ভার্বের ধরন বোঝাচ্ছে, সো ইটস অ্যান অ্যাডভার্ব। যখন বলবা দ্য হাউস ইজ নাইসলি ডেকোরেটেড, তো ডেকোরেটেড একটা অ্যাডজেক্টিভ, সজ্জিত। কিরকম সজ্জিত? সুন্দরভাবে সজ্জিত। তো নাইসলি শব্দটা ডেকোরেটেড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। যখন তুমি বলবা শি ইজ ওয়াকিং ভেরি কুইকলি, সে খুব দ্রুত হাঁটছে,
তখন ভেরি শব্দটা কুইকলি আর একটা অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে আমরা কি শিখতে পারলাম যে অ্যাডভার্ব হচ্ছে সেই শব্দ যেটা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা তার মতো আর একটা অ্যাডভার্বের ধরন প্রকৃতি বর্ণনা করে। ঠিক আছে, তারপর আছে প্রিপোজিশন। প্রিপোজিশন কি? Definition: a preposition is a word placed before a noun or a noun equivalent to show its relation to some other word in the sentence. তো প্রিপোজিশন হচ্ছে সেই শব্দ যেটি কোনো নাউন বা নাউনের সমজাতীয় শব্দের পূর্বে বসে তাদের সাথে পূর্ববর্তী অংশের বা অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে, সেটি হচ্ছে প্রিপোজিশন। অর্থাৎ এগুলো নাউন বা নাউনের সমজাতীয় শব্দের আগে বসে তাদেরকে পূর্ববর্তী অংশের সাথে যুক্ত করে। তো তার নামটাই তো হচ্ছে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে নরমালি এগুলো নাউন প্রোনাউন বা নাউনের সমজাতীয় শব্দের সামনে বসে। এক্সাম্পল: ইন, অন, এট, উইথ, ইনটু, উইদাউট, এটসেট্রা। তো প্রিপোজিশনের ব্যবহার যখন আমরা করতে হবে আরো তাদের ক্লাসিফিকেশন, ব্যবহার সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। আপাতত আমরা জেনে নিলাম প্রিপোজিশন কি। যেমন একটা বাক্যের মধ্যে আমি বললাম আই এম গোয়িং টু দ্য কলেজ, আমি কলেজে যাচ্ছি, তখন টুটা কলেজ শব্দটাকে সামনের অংশের সাথে যুক্ত করছে, সো ইটস আ প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশনের ক্লাসিফিকেশন সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। ক্লাসিফিকেশন: অ্যাকর্ডিং টু ফাংশন, ফাংশন বা কাজ অনুসারে দেয়ার আর থ্রি টাইপস অফ প্রিপোজিশনস। তিন ধরনের প্রিপোজিশন আছে। প্রিপোজিশন অফ প্লেস, স্থানবাচক প্রিপোজিশন যেগুলো দ্বারা স্থান প্রকাশ করে, ইন, অন, আন্ডার, আন্ডারনিথ, অ্যাবাভ, এটসেট্রা, যেগুলো দ্বারা অবস্থান বোঝায়। ইন মানে ভিতরে, অন মানে উপরে, আন্ডার নিচে, আন্ডারনিথ হচ্ছে কোনো কিছুর নিচে আবৃত অবস্থায়, অ্যাবাভ অনেক উপরে, ইত্যাদি প্রকাশক শব্দগুলা প্রিপোজিশন। তারপর রয়েছে প্রিপোজিশনস অফ টাইম। প্রিপোজিশনস অফ টাইম সময়বাচক প্রিপোজিশন: at, in, on, from, during, before, after, etc. যেগুলো দ্বারা সময় বর্ণনা করে সেগুলো হচ্ছে সময়বাচক প্রিপোজিশন। যেমন তুমি কাউকে বললা যে আই এম কামিং এট 9 AM, আমি সকাল 9টায় আসছি, তাহলে সময়বাচক প্রিপোজিশন হচ্ছে এখানে at। তারপর রয়েছে প্রিপোজিশনস অফ ডিরেকশন। ডিরেকশন বা দিক বা গতি নির্দেশক প্রিপোজিশন: টু, টুয়ার্ডস, at, from, across, up, এটসেট্রা। অর্থাৎ কোনো কিছু কোন দিকে যাচ্ছে সেগুলো প্রকাশ করে যে প্রিপোজিশন, সেগুলোই হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন। এছাড়াও প্রিপোজিশনকে আরো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়, আমরা প্রিপোজিশনের প্রশ্নটা পড়ব সময় আরো ডিটেইল করব। তারপর রয়েছে কনজাংশন। কনজাংশন কি? যে শব্দগুলো জোড়া দেয়, দুইটা ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে জোড়া দেয়, সেগুলো কনজাংশন। সো লেটস নো দ্য ডেফিনিশন। A conjunction is a word used for joining a word and clause to another word and clause. একটা কনজাংশন হচ্ছে সেই শব্দ যেটি কোন শব্দ বা শব্দাংশ বাক্যাংশের সাথে অন্য শব্দ বা বাক্যাংশকে যুক্ত করে। এক্সাম্পল হচ্ছে and, or, but, as well as, so, yet, still, otherwise, whereas, not only ... but also, either ... or, neither ... nor, both ... and. তো এগুলো সাধারণত এক বা একাধিক শব্দ বা শব্দ সমষ্টি বা বাক্যাংশকে যুক্ত করে। যেমন আমি যখন বললাম যে I did the work and went outside, আমি কাজটি করলাম এবং বাইরে বেরিয়ে গেলাম, তখন I did the work এবং I went outside দুইটা কথাকে and দ্বারা যুক্ত করা হলো। অথবা আমি যখন বললাম she is honest and hard working, তখন honest এবং hard working দুইটা শব্দ যুক্ত হলো। তো সংযোগকারী শব্দগুলাই হচ্ছে কনজাংশন। ঠিক আছে, লাস্ট অফ অল রয়েছে ইন্টারজেকশন, আবেগ প্রকাশক শব্দ। An interjection is a word that expresses exclamation, wonder, joy, sorrow, or outburst of emotion. অর্থাৎ ইন্টারজেকশন হচ্ছে সেই শব্দ যেগুলো দ্বারা এক্সক্লামেশন বা বিস্ময় প্রকাশ করে বা ওয়ান্ডার প্রকাশ করে, জয় বা আনন্দ, সরো বা দুঃখ, অথবা আউটবার্স্ট অফ ইমোশন বা আবেগের প্রচন্ড বহিঃপ্রকাশ দেখায়, সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। যেমন এক্সাম্পল রয়েছে হুররে, আমরা যখন আনন্দিত হই খুব বেশি তখন চিৎকার দিয়ে বলি হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, অথবা উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অথবা কাউকে দেখে খুব বা কিছু দেখে খুব খুশি হলে কি বলি? ওয়াও। আবেগ নিয়ে বলতে হয় কথাগুলা। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে গেলে কি বলি? হা। অথবা কষ্ট পেলে কি বলি? ওহ। অথবা আমরা যদি কোনো কিছু দেখে
হতাশ হই বা কষ্ট পাই তখন কি বলি আলাস, হাই আলাস, আই এম আনডান, হাই আমি নিঃশেষ হয়ে গিয়েছি। অথবা ব্যথা পেলে বা মনে কষ্ট পেলে বলি আহ, কষ্টদায়ক কিছু দেখলে, কাউকে সতর্ক করতে বললে শ্, এরকম একটা শব্দ করি। এই সবগুলাই হচ্ছে বিশেষ অনুভূতি প্রকাশক শব্দ, এগুলো ইন্টারজেকশন, এবং এদের পরে নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময় চিহ্ন বসে সাধারণত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। আমরা কি জানলাম? পার্টস অফ স্পিচ গুলা সম্পর্কে প্রাথমিক ধারণা নিলাম, যেগুলো কি কি রকম শব্দগুলো। পরবর্তীতে আমরা যখন বিভিন্ন গ্রামার নিয়ে কাজ করব, তোমাদের পরবর্তী ক্লাস আমি গ্রামারের উপর দিব, আর্টিকেলের ব্যবহার নিয়ে। ফার্স্ট পেপারে তোমাদের ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারের পাশাপাশি গ্রামার করতে হবে কিছু, 20 মার্কের গ্রামার আমরা করাবো, 4টা প্রশ্ন। তো ওইগুলার সময় এই বেসিক গুলা কিন্তু খুবই কাজে লাগবে, মনোযোগ দিয়ে বারবার ভিডিওটা শুনবা। নাও প্র্যাকটিস সেশন, আমি যে এতক্ষণ কথা বললাম, এখন তোমাদের জন্য কিছু প্র্যাকটিস বা অনুশীলন করা বা চর্চা করার বিষয় দিচ্ছি। আমি আশা করি সবাই এটা স্ক্রিনশট নিয়ে রাখবা এবং কাজগুলো করবা। আইডেন্টিফাই ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো থেকে বিভিন্ন পার্টস অফ স্পিচ চিহ্নিত করো। আন্ডারলাইন করা শব্দগুলো থেকে ডিরেক্টেড ওয়ার্ডস হ্যাভ বিন আন্ডারলাইন, নির্দেশিত শব্দগুলো লাল রঙে আছে এবং আন্ডারলাইন করা আছে। তো তোমাদের কি করতে হবে? এবিসি দিয়ে লিখতে হবে এগুলো কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, যেমন এখানে শাহান, ইন, নেসেসারি, টেকেন, শি, স্লোলি, এন্ড, আলাস, এগুলো এবিসি দিয়ে লিখবা এবং সমান চিহ্ন দিয়ে পাশে পার্টস অফ স্পিচের নামটা লিখবা। তো সবাই স্ক্রিনশট নিয়ে রাখো এবং কাজ করে আমাকে ইনফর্ম করবা থ্রু ইমেল অর in the comment section. Okay, so dear students, I hope you have enjoyed the class. If you have any query or question, please ask me or feel free to ask me in the comment section. And I hope you have enjoyed the class. If you like it, if you think it necessary for yourself, please like the video and subscribe my channel. Have a good time. Stay home, stay safe, study at home. Allah Hafiz.